ইন্ডিয়ান ইস্যু আলোচনা হবে এই জন্য গায়েব হয়ে যেতে হবে, তার মানে এই দেশকে চালায়, আমরা চালাই না ইন্ডিয়া চালায়। বিএনপির কাছে কোনটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা বলবো না, আমরা জনগণের কাছে কোনটা গুরুত্বপূর্ণ সেটাই আমাদের অ্যাড্রেস হওয়ার বিষয়। তাহলে ব্লেম গেমের পাশাপাশি আমাদেরকে অবশ্যই একটা রাইট গেমও খেলা দরকার ছিল, যেটা ইউনুস কেন হুএভার ইট ইজ, যে ব্যক্তি সিস্টেম ভায়োলেট করবে, বাংলাদেশের সম্পদ তছরূপ করবে, যে ব্যক্তি অন্যায় করবে, দুর্নীতি করবে, তার পক্ষে তো আমার দাঁড়ানোর কোনো অপশনই আসে না। বিএনপি হোক আর আওয়ামী লীগ বা অন্য দল হোক, তাদের সমর্থিত ভালো যোগ্য লোককে বসায় দেওয়া হতো, নট পলিটিক্যালি ডিরেক্ট ম্যান আগে দেওয়া হতো না। এই কালচারটা কখনো ছিল না। 3 নম্বর আপনি হান্নান মাসুদের কথা, হান্নান মাসুদের ইস্যুটা রাশেদের ইস্যু। রাশেদ সারাদিন একটা ব্যক্তি কেন্দ্রিক লাগে না, তিনি তো টেলিভিশন টক শোতে আমি এই বিষয়ে যেহেতু আমার এই বিষয়ে যেহেতু অবগত না, আমি আপনার কাছে প্রথম শুনলাম। তার মানে ভারতের প্রচ্ছন্ন না, আমার কথা আমি ভারত বলবো না, আমার কথা হচ্ছে তাহলে এই ইস্যু আলোচনা কেন করা যাবে না, যেখানে পুশ করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকাই দিয়ে বলছে বাংলাদেশে। 1 নম্বর। 2 নম্বর আসেন, তেল যখন ইস্যু হয় সবচেয়ে বেশি সরব ছিল বিরোধী দলের নেতা। দেখেন একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বলতে চাচ্ছি না, উনি বলেছেন তোমরা উইথড্র করো। গতকাল বলেছে, গতকাল একদিন বলছে, উনি নিজে বলেছে এটাকে আলোচনার দরকার নেই, উইথড্র করো। এবং একটু পর দেখা গেল আলোচ্য সূচি থেকে, হয়তো আপাও দেখেছেন, সে এটা অটোমেটিক্যালি তারপরের দিন আলোচনা থেকে নতুন আরেকটা নোটিশ দিয়ে উইথড্র করা হলো। মানে উনি কিন্তু উইথড্র করেন সেই সংসদ সদস্য। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ, যাব আলোচনায়। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে আসি। একটা প্রশ্ন হচ্ছে, যেটি নীলোফার চৌধুরী মনির কাছ থেকে আসছিল, যে বিরোধী দলের আসলে যেসব বিষয় নিয়ে সরব হওয়া উচিত ছিল আরও বেশি, সেগুলো না করে তারা আসলে গণভোট এবং সংস্কার বিষয়ক বিষয়গুলোতেই আসলে রয়েছে। এটি আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইব, যেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। হাতিয়ার সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, তার নির্বাচনী হলফনামায় যে তথ্য আসলে দেওয়া ছিল সেটি নিয়ে একটা নতুন প্রশ্ন উঠেছে, এবং তিনি একটি টেলিভিশন টক শোতেও সেটি নিজেই হলফনামায় যে অসত্য তথ্য দিয়েছেন সেটি স্বীকারও করেছেন, এবং তিনি বলেছিলেন যে ভবিষ্যতে যদি ব্যবসা বাণিজ্য এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধার জন্য তিনি তার আইনজীবীর পরামর্শ নিয়ে এরকম হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন। তো সেই ব্যাপারে আপনাদের দলের পক্ষ থেকে আসলে আপনারা এটাকে কিভাবে আলোচনা করছেন, এই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সরকারের কাছে যেটা গুরুত্বপূর্ণ, বিরোধী দলের সেটা গুরুত্বপূর্ণ সেটা দেখার বিষয়। আপনি যদি সরকারের কথা অনুযায়ী চলেন, তাহলে তো বিরোধী দল না, বুঝতে পারছেন? তাহলে সরকারের কাছে গুরুত্বপূর্ণ কি? দেখেন একটা উদাহরণ দিই যে সরকার কতটা তাদের আন্ডারস্ট্যান্ডিংটা দেখেন। পুশ ইন হচ্ছে বাংলাদেশে না দীর্ঘদিন ধরে। আজকেও আমরা দেখলাম আমাদের রৌমরির ওই দিক কোথায় যেন প্রায় একটা পরিবার 10-15 জন আছে, এবং ইন্টেনশনালি কলকাতা থেকে যে গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট হয়েছে বিজেপি সমর্থিত, তারা বাংলাদেশকে তো কাউন্টই করে না, মনে হচ্ছে যে কোনো সময় দখল করবে এরকম ঘোষণা তো দিয়ে দিয়েছে। তো এইটার বিপরীতে সংসদে আলোচনা হওয়া দরকার আছে কিনা, গুরুত্বপূর্ণ কিনা, সারা দেশে বিভিন্ন বিজিবি অ্যালার্ট, এইটা নিয়ে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এবং নোটিশ আমি এই ব্যাপারে একটা জামাত আমির বলছেন যে পুশিন নিয়ে আপনাদেরকে সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না, এই চাপটা কোত্থেকে আসছে? আচ্ছা আমি বলি, এই পুশিন দিয়ে একটা নোট, নরমালি সংসদে কথা বলার একটা সিস্টেম আছে, তো সেখানে বিধি অনুযায়ী আমরা একটা নোট দিয়েছি এবং নোটটা অ্যাকসেপ্টেড হয়েছে যে ওই দিন আলোচনায় হবে। দেখেন একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বলতে চাচ্ছি না, উনি বলেছেন তোমরা উইথড্র করো। গতকাল বলেছে, গতকাল একদিন বলছে, উনি নিজে বলেছে এটাকে আলোচনার দরকার নেই, উইথড্র করো। এবং একটু পর দেখা গেল আলোচ্য সূচি থেকে, হয়তো আপাও দেখেছেন, সে এটা অটোমেটিক্যালি তারপরের দিন আলোচনা থেকে নতুন আরেকটা নোটিশ দিয়ে উইথড্র করা হলো। মানে উনি কিন্তু উইথড্র করেন সেই সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম, উনি এটা দিয়েছেন, আমরা যেটা বলি আরমান ভাই দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে অটোমেটিক্যালি গায়েব হয়ে গেল। কেন ইন্ডিয়ান ইস্যু আলোচনা হবে এই জন্য গায়েব হয়ে যেতে হবে? তার আপনি পুশিন নিয়ে আলোচনা হয় না, তো কীভাবে বুঝলেন? তার মানে আমরা একটা টপিক দেওয়া হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে, এবং এটা নোটিশ, এবং এটা সংসদের এখানে যে ফাইলগুলো প্রিন্ট করে সবার কাছে পৌঁছায় গেছে, আমাদের কাছে সবার কাছে আছে, এটা অফিসিয়াল ডকুমেন্টস। কিন্তু এরপর দিন আলোচনার টপিক থেকে গায়েব। তার মানে এই দেশকে চালায়, আমরা চালাই না ইন্ডিয়া চালায়। সো দ্যাটস দ্য কোয়েশ্চেন। একটা দায়িত্বশীল একজন খুবই পাওয়ারফুল একজন মন্ত্রী, যারা আপনি সবসময় ফেসে দেখেন, নাম বলতে চাই না, তো উনি এটা বলেছেন আনঅফিসিয়াল। ভারতের প্রচ্ছন্ন, আমার কথা আমি ভারত বলবো না, আমার কথা হচ্ছে তাহলে এই ইস্যু আলোচনা কেন করা যাবে না? আমার একটা কোয়েশ্চেন, এটার সাথে কে রিলেটেড, কার কি এখানে পাওয়ার হ্যান্স? তাহলে আপনি গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের একটা সিকিউরিটি কনসার্ন, যেখানে পুশ করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকাই দিয়ে বলছে বাংলাদেশে। 1 নম্বর। 2 নম্বর আসেন, তেল যখন ইস্যু হয় সবচেয়ে বেশি সরব ছিল বিরোধী দলের নেতা, সব জায়গায়। আমি নিজে দাঁড়িয়ে একাধিকবার কথা বলেছি, এবং পলিসি সলিউশনের সময় আমরা বলেছি যে কীভাবে পলিসি সলিউশন হতে পারে আমরা বলেছি। কিন্তু এরপরে দেন পুশিন, তেলের দাম গেল, এখন ধর্ষণের ব্যাপারে আমরা কথা বলেছি যখন হয়েছিল, সবাই কিন্তু আমরা বলেছি। ইভেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যাই বলেন না কেন, প্রাইম মিনিস্টারের
আপনার মেয়েকে নিয়ে কথা হয়েছে, বিরোধী দল কিন্তু নেতা নিজে দাঁড়িয়ে কথা বলেছে, এরকম হওয়া উচিত না বাংলাদেশে। সো বাংলাদেশের প্রতিটা অ্যাড্রেস নিয়ে যখন দাম বাড়তেছে বিভিন্ন বিষয়, সেগুলো আমরা কথা বলেছি। এখন বিএনপির কাছে কোনটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা বলবো না, আমরা জনগণের কাছে কোনটা গুরুত্বপূর্ণ সেটাই আমাদের অ্যাড্রেস হওয়ার বিষয়। তো সে জায়গা থেকে সেটা প্রথম ইস্যু। 2 নম্বর হচ্ছে হামের যে ইস্যুটা বলছে, হামের ইস্যু নিয়ে আমরাও দাঁড়িয়ে কথা বলেছি। আচ্ছা, একটা এত কথা বললো, সরকার থেকে একটা ইনভেস্টিগেশন কমিটি, সংসদীয় কমিটি করা যাইতো না? তো দেখেন তো ঘটনাটা কি, যে টিকা কেনার ব্যাপারে কথা আছে, এটা অথেন্টিসিটিটা কি, একটা বিভাগীয় কমিটি করা যাইতো না? তদন্ত করে বলতে পারতো যে কেন এতগুলো মারা গেল, ম্যানেজমেন্টের অভাবে নাকি সাপ্লাইয়ের অভাবে, নাকি এখানকার যে লোকগুলা এটা বিতরণ করার কথা ছিল মাঠ লেভেলের। গতকাল আমরা আমার বাসায় আমি আসার আগে আমার আম্মার কাছে, আমি তো এলাকায় থাকি না, আম্মার কাছে বলে গিয়েছে, স্বাস্থ্যকর্মী বলেছে যে আমাদের এখানে থাকা দরকার 45 জন, এখানে সব মিলে 20 জন আমরা আছি, আমরা এতগুলো এলাকা কাভার করতে পারতেছি না। তার মানে এই যে অনেক ইস্যু আছে, সেগুলো তো আমরা বের ফান্ডিংসগুলো পাইতাম যে কেন এটা দেশব্যাপী এই জিনিসটা আকার ধারণ করেছে। তাহলে ব্লেম গেমের পাশাপাশি আমাদেরকে অবশ্যই একটা রাইট গেমও খেলা দরকার ছিল, যেটা দিয়ে ইনভেস্টিগেশন পিওর একটা ইউনুস কেন, হুএভার ইট ইজ, যে ব্যক্তি সিস্টেম ভায়োলেট করবে, বাংলাদেশের সম্পদ তছরূপ করবে, যে ব্যক্তি অন্যায় করবে, দুর্নীতি করবে, তার পক্ষে তো আমার দাঁড়ানোর কোনো অপশনই আসে না, যেই হোক না কেন। আপনাকে এটা স্পষ্ট করতে হবে। 3 নম্বর যেটা আপনি বললেন, সংস্কার ইস্যু, যেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু কিনা। একটা জিনিস দেখেন, এখন আপনি ইনস্ট্যান্ট একটা পানি খাইলেন, কিন্তু আপনি যে পানিটা খেয়েছেন ফিল্টার করে খাইলেন সাপোজ, কিন্তু আপনি ফিল্টার করে পানি খাইতে সব মানুষই ফিল্টার করে খাইতে পারবে? তাহলে মেজর সংস্কার হলো যে পানি উত্তোলন করার সময় আমার এমন একটা জিনিস লাগবে যেটা যেন আমার ভালো পানি চলে আসে। তো রাষ্ট্রের তো আপনি ইনস্ট্যান্ট কোনো রকম একটা সত্তাল মেলে, ঠিক আছে আমরা এখন সংস্কার করবো না, আমরা এখন পুলিশটাকে এই চেঞ্জ করে দিলাম, সেই চেঞ্জ করে দিলাম, পুলিশ এখন ঠিক হয়ে গেছে, হবে? তাহলে মেজর একটা রিফর্ম লাগবে, একটা সিস্টেম লাগবে, আপনার প্রসেস তৈরি করতে হবে যে রাষ্ট্রটাকে রাষ্ট্র হিসেবে ফাংশন করে, যেন কোনো দলীয় প্রতিষ্ঠান না হয়। যেমন আপনার কোয়েশ্চেন চলে আসছে, ইসলামী ব্যাংকের কথায় ধরেন, এই ব্যক্তিকে ঠিকই সারাই দিলেন, কিন্তু ব্যাংকটার একটা যে ক্রেডিবিলিটি হারায় ফেললেন, মানুষ বহির্বিশ্বে একটা নিউজ হলো, আপনাদের ভিতরে ইন্টারনাল সম্পর্ক নষ্ট হয়ে গেল, তো একটা রাষ্ট্রের মধ্যে অনাস্থা তৈরি হলো, আস্থার জায়গা থেকে অনাস্থা তৈরি হয়ে গেল সব জায়গায়। দলীয় ব্যক্তি, আপনি যদি ধরেন যে আমি একটা জেলা পরিষদের কথা বলেন, সব জায়গায় এক সিটি আমরা জেলা পরিষদে আপনি বিএনপি নেতা দিলেন, যতগুলো উন্নয়ন সংস্থা বলি যে আমরা রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, মেসিভ আকারে। আমরা এটা আগে যে প্র্যাকটিসটা দেখতাম, বিএনপি হোক আর আওয়ামী লীগ বা অন্য দল হোক, তাদের সমর্থিত ভালো যোগ্য লোককে বসায় দেওয়া হতো, নট পলিটিক্যালি ডিরেক্ট ম্যান আগে দেওয়া হতো না। এই কালচারটা কখনো ছিল না। এবং যেটা হয়েছিল যে এগুলো তো খুব আর্টিফিশিয়াল জিনিস, জেলা পরিষদ তো খুব বেশি হাইলি কোনো জিনিস না, এটা একটা আর্টিফিশিয়াল একটা বানাইছে এরশাদের সময়, অল্প কিছু বাৎসরিক কিছু বরাদ্দ দেয় যে মসজিদ মন্দিরের জন্য, এটা খুব কিছু ফাংশনাবল না। ফাংশনাবল হচ্ছে উপজেলা এবং হচ্ছে ইউনিয়ন পর্যায়ে এগুলো কাজগুলো করতো, কিন্তু সেটাকেই এখন হাইলাইট করা হচ্ছে বেশি অবাত্র, কারণ হচ্ছে কি এটা দিয়ে সারা দেশকে আবার পলিটিক্যালি নিয়ন্ত্রণ করার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আর কি। 3 নম্বর আপনি হান্নান মাসুদের কথা, হান্নান মাসুদের ইস্যুটা রাশেদের ইস্যু, রাশেদ সারাদিন একটা ব্যক্তিকেন্দ্রিক লাগে গেছে। না তিনি তো টেলিভিশন টক শোতে আমি এই বিষয়ে যেহেতু আমার এই বিষয়ে যেহেতু অবগত নয়, আপনার কাছে প্রথম শুনলাম, সেটা আমরা দলীয়গতভাবে এটা আলোচনা হয়, যেটা যেভাবে লিগালি সেভাবে আলোচনা হবে সেটা আর কি। একটা মানুষ বললো সাথে সাথে একটা এমপি গিরি চলে গেলো, এই ধরনের অনেক বিষয় আছে। অনেক এমপি তো এখনো আসেনি আমাদের পার্লামেন্টে, আমরা তাদের ব্যাপারে কথাই বলি না। আসলাম চৌধুরী সাহেব এবং আরও কয়েকজন এমপি তো এখন আমি অনুপস্থিত আমাদের এখানে। আমাদের 297 জন নির্বাচিত, সম্ভবত আরও 3-4 জন, আমাদের মির্জা আব্বাস সাহেব আসেননি এখনো, অনেকে তো আসেনি। সো ইস্যুগুলোকে শিফটিং করে জায়গা মতো যাওয়া হচ্ছে না আর কি। সো এটা হলো আমার। না ধরেন এটি আসলে কে অভিযোগ করলো তার ইস্যুটা বলছি না, মানে ধরেন যার সম্পর্কে বলা হচ্ছে তিনি নিজেই টেলিভিশন টক শোতে এসে স্বীকার করেছেন, সেই জন্য বললাম যে আপনারা আসলে দলীয় জায়গা থেকে আসলে আপনারা আলোচনা করবেন কিনা। অনেক ধন্যবাদ।